অনেক দূর থেকে ফজরের আজান কানে আসতেই চোখের পানি মুছে নিলাম। আমার বিয়ে ১.৫ বছর হয়ে গেছে, কিন্তু এখনও স্বামীর সাথে একটা কথাও বলতে পারিনি। আমাকে বিয়ে করে চলে গেছে আমেরিকা। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। অতঃপর নিজের ঘরের দিকে পা বাড়ালাম। নামাজ শেষ করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। বড্ড মাথা ব্যথা করছে, তাই চুলায় গরম পানি বসালাম চা বানাতে। চা বানিয়ে নিজের ঘরে এলাম। আবারও বিছানায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ চোখ পড়ল একটা ছবির উপর। মুহূর্তেই ভুলে গেলাম মাথা ব্যথার কথা। ছবিটা হাতে তুলে নিলাম। আমার চোখে জলরাশি জমা হয়েছে। ছবিটার কারণই আমার স্বামীর। হাত বুলিয়ে দিলাম তার ছবিতে। তাকে কখনো ছুঁয়ে দেখা হয়নি। আচ্ছা, আমি কি কখনো তাকে ছুঁতে পারবো নিজের হাতে? আমার বুকটা ভারী হয়ে গেল। আচ্ছা, সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কথা ভেবে রাত জাগে? এই যে আমি তার অপেক্ষায় শত শত রাত পার করে দিই। এই যে আমি গাড়ির আওয়াজ পেলেই ছুটে যাই সে আসবে বলে, কিন্তু সে আসে না একবারও। সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কাছে আসতে চায়? আচ্ছা, সে যদি জানতে পারে আমার রাত জাগার কারণ সে, তাহলে কি করবে? আর ভাবতে পারলাম না, কারণ আমার হাতের কাপটা নিচে পড়ে গেছে। তার কথা ভাবতেই আমার শরীর এতটাই কাঁপতেছিল যে চায়ের কাপটা হাত থেকে পড়ে গেছে। আমার নাম রায়। আমার বয়স 18 বছর। মামা আর মামির কাছে আমি বড় হয়েছি। আর আমার স্বামী আবরার খান জয়। সে পেশায় ব্যবসায়ী। আর বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। আবরারের ছবিটা খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করলাম। ছবিটা বিছানার পাশে রেখে ভাঙ্গা কাজগুলো পরিষ্কার করে নিলাম। হঠাৎ করে একটা কাজ আমার হাতে ঢুকলো। হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। পরে মনে পড়ে গেল অতীতের কথা। আমার তখন 10 বছর বয়স। আমি গ্রামের সাধারণ একটা পরিবারের মেয়ে। আমার মা ক্যান্সারে মারা গেছে যখন আমার 10 বছর। মা মারা যাওয়ার পর বাবা আবারও বিয়ে করে। সৎ মা আমাকে একদম দেখতে পারতো না। আমার বাবার গ্রামের বাজারে কাপড়ের দোকান ছিল অনেক বড়। বাবা সারাদিন পর বাড়িতে আসলেই সৎ মা আমার নামে মিথ্যা বলে বিচার দিত। আমার নিষ্ঠুর বাবা সত্য মিথ্যা যাচাই না করেই আমাকে শাস্তি দিত। আমার কষ্ট সহ্য করতে না পেরে মামা আমাকে তার কাছে নিয়ে আসেন। আমার মামা গ্রামের চেয়ারম্যান। গ্রামে মামার মোটামুটি ভালোই দাফট আছে। মামা আমাকে অনেক ভালোবাসত, কিন্তু মামি আমাকে একদম দেখতে পারতো না। আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। এভাবেই দিন যাচ্ছিল। আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার যখন বয়স 17 বছর, তখন এক বৈশাখী ঝড়ের মতো আবরার আমার জীবনে আসে। আবরার এসেছিল তার বন্ধুদের সাথে বেড়াতে আমাদের গ্রামে। আবরারকে আমি চিনতামও না। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এক কালবৈশাখী ঝড় আমার জীবনটা এলোমেলো করে চলে গেল। এই রাই, কোথায় গেলি? মামির গলার আওয়াজ শুনে রান্নাঘর থেকে দৌড়ে তার কাছে গেলাম। আমি যেতেই মামি বলল, হ্যাঁ রে নবাবের বেটি, এত সময় লাগে আসতে? রায় নিচু স্বরে বলল, মামি আসলে আমি খাচ্ছিলাম তাই। হ্যাঁ, সারাদিন শুধু গেল আর অন্য ধ্বংস করা, তাই না? এই নে টাকা, আজ স্কুল থেকে আসার সময় এই ওষুধগুলো নিয়ে আসবে। ঠিক আছে মামি, রাই বলল। একটু পরেই রাই স্কুলে চলে গেল। স্কুল শেষ করে ওষুধ কিনে নেয় রাই, কিন্তু তারপরেই মুষলধারে বৃষ্টি নামে। রাই 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা দোকানের পাশে। ওইদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রাই কোনো কুল না পেয়ে এবার দৌড় দেয় বৃষ্টিতে। এদিকে মেঘে চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। রাই দৌড়াতে দৌড়াতে একটু দূরে একটা কুঁড়ো ঘর দেখতে পেল। রাই ওই ঘরটার দিকে দৌড়ে গেল। রাই ঘরটায় প্রবেশ করতে তার মুখে ভয় এসে জমা হলো, কারণ ওই ঘরে একটা ছেলে বসে আছে খড়ের পাশে। ছেলেটাও রাইকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। এদিকে রাই এর ভিজে যাওয়া শরীরের রেপটে যাওয়া জামার দিকে তাকিয়ে ছেলেটির নাজেহাল অবস্থা। রাই যে তাকে ভয় পাচ্ছে ছেলেটা বুঝতে পেরে বলল, আমাকে ভয় পেতে হবে না, আমিও তোমার মতো বৃষ্টিতে আটকে গেছি পুচকি। বৃষ্টি থামার আগে তুমি চাইলে এখানে বসতে পারো। ছেলেটাকে রায়ের খারাপ মনে হলো না। রায় ছেলেটা থেকে অনেক দূরে বসলো। রায়কে স্বাভাবিক করার জন্য ছেলেটা বলল, তোমার নাম কি? রায় কাফা গলায় বলল, আমার নাম রায়। আপনার কি নাম? ছেলেটা জবাব দিল, আমার নাম আবরার খান জয়। আপনাকে তো কখনো দেখিনি। আপনি কি এলাকায় নতুন? আসলে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি, একটু দরকারে বেরিয়েছিলাম, কিন্তু দেখো বৃষ্টির জন্য আটকে গেলাম। তুমি কেন আটকে গেলে বৃষ্টিতে? স্কুল শেষ করে মামার ওষুধ কিনতে দেরি হয়েছে। ও, তুমি তো শীতে কাঁপছো। তুমি আমার শার্টটা পরতে পারো।
না থাক, লাগবে না। আরে না, ভালো লাগবে। রায় শার্টটা নিল। এমনিতেও তার শীত লাগছিল অনেক। এমন অনেক কথা হলো রায় আর আবরারের মাঝে। কথা বলতে বলতে দুইজন যে কখন ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারল না। আর এটাই ওদের কাল হয়ে দাঁড়ালো। মানুষের প্রচণ্ড চিৎকারের আওয়াজে আবরার আর রায়ের ঘুম ভাঙে। তাইরা বাইরে আসতে সবাই তাদের ঘিরে ধরল। একজন বলল, এই মাইয়া এতই যখন পুরুষ মানুষের লগে ঢলাঢলি করতে মন চায়, তাহলে নিজের মামারে বলতে পারিসনি? এইভাবে লুকিয়ে লুকিয়ে তামাশা করছস কেন? এমন ভাব ধরে থাকিস যেন কিছুই বুঝিস না। আর তলে তলে পুরুষ মানুষের সাথে রাত কাটাতে ভালো লাগে না? আরেকজন বলল, হ্যাঁ রে, লুকিয়ে লুকিয়ে এভাবে অবৈধ সম্পর্ক কতবার করেছিস? হ্যাঁ? আপনারা এবার সহ্য করতে না পেরে বলল, আপনারা এসব কি বলছেন? কারণ ব্যাপারে না জেনে কথা বলা উচিত না। কাল রাতে আমরা আপনার কথা শেষ করার আগে আরেকজন বলল, ব্যভিচার করে এখন আবার বড় বড় কথা। এই, ওদের নিয়ে চল। আবরার আর রায়কে নিয়ে বিচার সভা বসেছে। গ্রামের সবার একটাই কথা হয়, রায়কে বিয়ে করতে হবে, নইলে তারা আবরারকে জেলে দেবে। রায়ের মামা মামি খবর পেয়ে দৌড়ে এসেছে। কাল সারা রাত রায়ের মামা রায়কে খুঁজেছে। মামাকে দেখে রায় তার কাছে গেল। মামাকে জড়িয়ে ধরতে গেলে রায়ের গালে সজোরে থাপ্পড় পড়ল। রায়ের মামা বলল, আমাকে একদম তুই ছুবি না। এই ফাফ করার আগে তুই কেন মরে গেলি না? আমার মান সম্মান এভাবে তুই নষ্ট করে দিলি? মামা, বিশ্বাস করো, আমি কিছু করিনি। ওনারা না জেনেই আমার নামে মিথ্যা কথা বলছে। রায়ের মামি বলল, হ্যাঁ রে, একে তো ফাঁক করেছিস, আবার বড় বড় কথা। নিজের মাকে খেয়ে বসে আছিস, বাবার ঘরেও তো ঠাঁই হলো না, এখন আমাদের ঘাড়ে এসে পড়লে। পরের কথা সহ্য করতে পারলেও নিজের মানুষদের এই অপবাদ রায় সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ল। রায় বলল, আমাকে তোমরা ভুল বুঝছো মামা, আমি ওই লোকটার সাথে কিছু করিনি। আস্তে আস্তে পুরো গ্রামে আবরার আর রায়ের কথা ছড়িয়ে পড়েছে। পুরো গ্রামে রায়কে সিসি করছে। আবরার বন্ধুরাও এলা। আবরার তার বন্ধু সাদির বাড়িতে এসেছিল ওর বোনের বিয়েতে। সাদির অবস্থা খারাপ দেখে আবরারকে বলল, যা করার তাড়াতাড়ি কর আবরার, একবার যদি তোকে জেলে দেয় এরা, তাহলে রক্ষা নেই, তোর বাবার মান সম্মান সব শেষ হয়ে যাবে, তাই যা করার ভেবে চিন্তা কর। আবরার কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিক আছে, আমি এই মেয়েকে বিয়ে করব। আবরার কথা শেষ হতে সবাই কাজী আনতে গেল। অবশেষে আবরার আর রায়ের 15 লাখ টাকা দেনমোহরে বিয়ে হলো। রায়কে ওর মামা আর ঘরে তোলেনি। শেষ বিদায়ে নিজের কলিজার টুকরার দিকে ফিরেও তাকায়নি। গাড়ি চলছে আপন গতিতে। আবরার রায়কে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। গাড়িতে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি, তবে আবরার ফোনে কারোর সাথে কথা বলেছে। আবরার রায়কে নিয়ে বাড়িতে ঢুকলো। গাড়ির ভেতরে যেতে আবরার গাড়ি থেকে নেমে গেল, কিন্তু রায়কে বের হতে বলেনি। রায় চুপচাপ গাড়িতেই বসে আছে। হঠাৎ কেউ একজন গাড়ির দরজা খুলে দিল। রায় সেদিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়সের দিক থেকে রায়ের চেয়ে বড় মেয়েটা কোমল গলায় বলল, আমার নাম মিশকা, সম্পর্ক তোমার ননদ হই আমি। কি হলো, নেমে এসো, বাড়ির মধ্যে সবাই অপেক্ষা করেছে তোমার জন্য। রায় মাথা নিচু করে বেরিয়ে এলো। রায়কে বাড়ির ভেতর মিশকা নিয়ে গেল। রায় বাড়ির ভেতরে যেতেই এক ভদ্রমহিলা বলে উঠল, এই গাইয়া ভূতটাকে কেন বাড়ির ভেতরে নিয়ে এলি মিশকা? অসভ্য মেয়ে কোথাকার, আমাদের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিলি। বড় লোক দেখলে মাথা খারাপ হয়ে যায় না? রায় চলচল চোখে তাকিয়ে রইল মহিলাটার দিকে। মিশকা এবার বলল, প্লিজ ফুফি, চুপ করো, কারো ব্যাপারে না জেনে কখনো কথা বলতে নেই, এতে ফাপ হয় জানো না? এই মিশকা, তুই আমাকে জ্ঞান দিস না। হঠাৎ একটা কঠিন কণ্ঠস্বর রায়ের কানে আসতে রায় চমকে উঠল। মিশকা, এটা বুঝি আমাদের আবরার বউ? হ্যাঁ মা, মিশকা বলল। মহিলাটি রায়ের কাছে এসে দাঁড়ালো। নিজের হাতে থেকে দুটো ভালা খুলে রায়কে পরিয়ে দিয়ে বলল, সুখী হও। এবার আবরার ফুফু বলল, এটা কি করেছ আনিলা? নিজের ঘরে কাল সাফকে ঠাঁই দিচ্ছ তুমি? আমার ছেলে বিয়ে করে এনেছে, শাশুড়ি হিসাবে আমি আমার দায়িত্ব পালন করলাম, এখন এই মেয়ে কি করবে তা তার ব্যাপার। রায় যখন বুঝতে পারলো বালা পরিয়ে দেওয়া এই কঠিন গলার মানুষটি তার শাশুড়ি, তখন সে মাথা নুয়ে আনিলা বেগমকে সালাম করতে গেল। রায়ের হাত আনিলা বেগমের পা ছোঁয়ার আগেই তিনি রায়ের হাত ধরে ফেললেন। অতঃপর বললেন, ছেলের বউরা মেয়ের মতো হয়, তুমি মিশকার থেকে কোনো অংশে কম নও।
আমার কাছে, আর কখনো আমার ফাঁস হওয়ার মতো অপরাধ যেন না হয়। আমাকে নিজের মা মনে করবে সব সময়। কথাগুলো বলে আনিলা বেগম চলে গেল। এতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকা শাশুড়ি নামক মানুষটা যে স্বচ্ছ মনের মানুষ তারাই বুঝল। তার কথা কঠিন স্বরে বললেও মনটা একবারে নরম। মিশকা রায়কে আবরার ঘরে নিয়ে গেল। মিশকা রায়কে নিয়ে আবরার ঘরে গেল। মিশকা দেখলো আবরার ব্যাগের মধ্যে জামা কাপড় আর কিছু কাগজ গুছিয়ে রাখছে। মিশকা আবরারকে বলল, ভাইয়া তুমি হঠাৎ ব্যাগে কেন কাপড় গুছিয়ে নিচ্ছ? মাত্রই তো বাড়িতে এলে। আবরার কোনো কথা বলল না। মিশকা আবারও আবরার কাছে যে বলল, কি হলো ভাইয়া বলো না। এবার আবরার কঠিন চোখে একবার রায়ের দিকে তাকালো, তারপর বলল, আমাকে এই মেয়েটা ফাঁসিয়েছে। এই মেয়েটার সাথে আমি কিছুতেই সংসার করব না মিশকা। আবরার কথাটা বলেই বেরিয়ে গেল। মিশকা আনিলা বেগমকে ডাকতে লাগলেন। আনিলা বেগম আস্তে আস্তে আবরার গাড়ি নিয়ে বের হয়ে গেছে। রায় শুধু মূর্তির মতো দাঁড়িয়েছিল। আবরার পুহু রুহানা বেগম আনিলা বেগমের কাছে এসে বলল, বলেছিলাম না ওই মেয়েটা অলক্ষী একটা? দেখলি তো কিভাবে ছেলেটা চলে গেল। আমাদের ছেলেটাকে ফাঁসিয়ে কিভাবে বিয়ে করে নিল ওই ছোট লোকের মেয়েটা। আনিলা বেগম তার কথায় কান না দিয়ে আবরারকে কল করলো। প্রথমবারের আবরার কল রিসিভ না করলেও পরে রিসিভ করে। আবরার ফোন রিসিভ করতে আনিলা বেগম বলল, আবরার বাবা তুই কোথায় যাচ্ছিস সোনা? আমি আমেরিকা চলে যাচ্ছি মা। আবরার বলল, কেন বাবা, এমন করিস না, পরে কিন্তু আফসোস করবি তুই। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই, চলে আয় বাড়িতে তাড়াতাড়ি। আনিলা বেগম ওই দিন আবরারকে অনেক বোঝায়, কিন্তু আবরার ফিরে আসেনি। বর্তমান হঠাৎ দরজায় টোকা পড়তে রায়ের ধ্যান ভেঙে যায়। রায় পাশে তাকিয়ে দেখে চা ঠান্ডা হয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখে আলু ফুটে গেছে। রায় একবার আবরার ছবির দিকে তাকিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলতে মিশকে ভেতরে আসে। মিশকা বলল, রায় আজকে কলেজে যাবে না? হ্যাঁ আপু যাব। ওকে আমার সাথে তাহলে চলো, আর একটু পরে নাস্তা করতে নিচে এসো কেমন? মিশকা চলে যেতে রায় দরজা লাগিয়ে দেয়। রায় স্বাধীন বিশাল ডিবানে গিয়ে তার লাগানো ফুল গাছে পানি দিতে লাগে। আবরার একদম গাছ পছন্দ করে না, কিন্তু রায়ের গাছ লাগাতে বেশ ভালোই লাগে। নিজের অবসর সময় এই গাছের সাথেই রায় পার করে দেয়। একটু পরে রায় রেডি হয়ে নিচে নাস্তা করতে যায়। রায়কে দেখে রুহানা বেগম বলল, এসে গেছে নাস্তা করতে। এই মেয়ে তোমার লজ্জা করে না এই বাড়িতে থাকতে? নিজের মা বাপ তো খোঁজ নেয় না, আর যাদের কাছে বড় হয়েছ তোমার ওই মামা মামি তো এই পর্যন্ত তোমার একটা খোঁজও নিল না। তার জন্মের কি ঠিক আছে, নাকি কুড়িয়ে পেয়েছে তোমাকে? রায়ের চোখ পানিতে ভরে এলো। রায় নিজের কান্না থামাতে না ফেরে দৌড়ে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে হাউমাউ করে রায় কাঁদতে লাগলো। গভীর রাত হয়ে গেছে। রায় টিবানে দাঁড়িয়ে আছে, আর সারাদিন রায় ঘর থেকে বের হয়নি। আনিলা বেগম একটু আগে জোর করে রায়কে খাইয়ে দিয়ে গেছে। যাওয়ার আগে পরম যত্নে রায়ের কপালে চুমু দিয়ে গেছেন। আনিলা বেগমকে কখনো শাশুড়ি মনে হয় না রায়ের। নিজের মায়ের জায়গাটাই রায় তাকে দিয়েছেন। মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে রায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ রায় ডুক রেখে দিল, কেন আবরার, আমার কি দোষ? আপনি কেন আমাকে ভুল বুঝলেন? আমি কেন দোষ না করেও শাস্তি পাবো? আমাকে আপনার সাথে বেঁধে কেন চলে গেলেন? দিনের পর দিন লোকের অপমান যে আমি আর নিতে পারছি না। আমি যে ক্লান্ত হয়ে পড়ছি আবরার। রায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। অপরদিকে আনিলা বেগম ঘরে বসে আছে। কিছুক্ষণ পর আফজাল খান ঘরে প্রবেশ করে। আফজাল খান হচ্ছে মিশকার আবরার বাবা। আনিলা বেগম অন্যমনস্ক দেখে তিনি বললেন, কি হয়েছে আনিলা? আজকাল রায়ের জন্য বড্ড চিন্তা হয়। আবরাজ চলে যাওয়ার পর আর খোঁজ নেয়নি মেয়েটা দোটানার মধ্যে আছে। তার প্রতিদিন তোমার বোনের অপমানে মেয়েটা নিজেকে আরও গুটিয়ে নিচ্ছে। মেয়েটা বাড়ির কেউ তার খোঁজ নেয় না। কি করবো আমি বুঝতে পারছি না। আফজাল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্ত্রীকে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি কি করতে পারি। এখন চলো ঘুমাবে। রায়ের চোখে ঘুম নেই। একের পর এক ধাক্কা তাকে ভেঙে দিয়েছে। নিজের প্রিয়জনরা যেভাবে তাকে দূরে ঠেলে দিয়েছে তাতে এক চরম হতাশায় সে ভুগছে। হতাশা তাকে ঘিরে ধরেছে। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে তার, কিন্তু রায় পারে না মরে যেতে। আত্মহত্যা যে মহাপাপ, এই ভাব সে করতে চায় না।
রায় ফুপিয়ে কাঁদছিল। ঠিক তখনই রায়ের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আজকাল হঠাৎ হঠাৎ রায়ের মাথা ব্যথা খুব বাড়ে। রায় কাউকে এই ব্যাপারে কিছু বলেনি। রায় ব্যথায় মাথা চেপে ধরে। রায় নিজের নাকে তরল কিছুর আভাস পায়। রায় একটা আঙ্গুল নাকের নিচে রাখতে তার আঙ্গুল ভিজে গেল। রায় নিজের আঙ্গুলটা সামনে ধরতে লাল বর্ণের রক্ত দেখতে পেল। রায়ের নাক থেকে রক্ত আসছে বিন্দু বিন্দু করে। রায় মাথাটা দু হাতে চেপে ধরলো, তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। রায় ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি দিল, তারপর একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে নিল। আস্তে আস্তে চোখ মেলে তাকালো রায়। মাথাটা এখনো বার হয়ে আছে। ঘড়ির দিকে তাকাতেই দেখলো 9টা বাজে। রায় তাড়াতাড়ি ফ্রেশ হয়ে উঠে নিচে গেল। নিচে নামতে রায় অবাক হয়ে গেল। বাড়ির সবাই বাড়ি পরিষ্কার করছে, বাড়ি রং করার জন্য লোক এসেছে। হঠাৎ এত লোক কেন কাজ করছে এর মানে রায় বুঝলো না। রায় রান্নাঘরে উকি মারতে আনিলা বেগমকে দেখতে পেল। রায় মলিন কণ্ঠে একবার বলল, মা। আনিলা বেগম পেছনে ঘুরে রায়কে দেখে একটা মুচকি হাসি দিল। তারপর রায়ের কাছে এসে বলল, আমার মায়ের গুম হয়েছে? রায় বলল, হয়েছে। আনিলা বেগম বললেন, কত বেলা হয়েছে দেখেছিস? তাড়াতাড়ি খেয়ে নে যা। আমার খেতে ইচ্ছে করছে না, মা। কেন রে, কি হয়েছে আবার? আমার মাথাটা ব্যথা করছে, কিছু ভালো লাগছে না। আনিলা বেগম ব্যস্ত কণ্ঠে বলল, বেশি ব্যথা করছে? ডাক্তার ডাকতে বলবো তোর বাবাকে? না মা, এমনিই ব্যথা করছে, তুমি টেনশন করো না। এখন যা, খেয়ে নে তাড়াতাড়ি, অনেক কাজ আছে আমার। মা, একটা কথা বলবো? হ্যাঁ বল তাড়াতাড়ি। মা, বাড়িতে এত লোক কেন কাজ করছে? কেউ কি আসবে বাড়িতে? আনিলা বেগম মুচকি হেসে বললেন, আবরার আসছে। আজ সকাল 5টায় কল করেছিল এয়ারপোর্ট থেকে, এখন প্লেনে আছে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। রায়ের পা ঠান্ডা হয়ে এসেছে। বুকের ভেতর অজানা জ্বর শুরু হয়েছে। বুকের বা পাশটা খুব করে কাঁপছে। রায় কোনো রকম খেয়ে নিজের ঘরে চলে গেল। রায়ের চোখে জলরাশি জমা হয়ে গেল। আজকে সত্যি সে আসবে? আচ্ছা, আবরার কি তার সাথে একটু কথা বলবে, নাকি দূরে ঠেলে দেবে ভুল বুঝে? রায় পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রাখলো, কাবার্ডের অর্ধেক ফাঁকা করে রাখলো। বিকেল হয়ে গেছে। রায় ডিভানে দাঁড়িয়ে আছে। রায়ের ছোট মনে হাজারো কথার ছন্দ খেলা করছে। হঠাৎ গাড়ির শব্দে রায়ের ধ্যান ভাঙে। আফজাল খান আবরারকে রিসিভ করতে গিয়েছিল। রায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়ির দিকে। রায়ের অপেক্ষার পর শেষ করে গাড়ির ভেতর থেকে কালো কোট পরা আবরার বেরিয়ে এলো। রায়ের বুকে লাভ লাভ আওয়াজ প্রচণ্ড গতিতে বেড়ে গেছে। রায় আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল মিশকার ঘরে। আবরার নিজের বাড়িতে অনেক দিন পর এসেছে। আনিলা বেগমের খুশির শেষ নেই। ছেলেকে জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেললেন। আবরারও মাকে জড়িয়ে ধরল। আবরার নিজের ঘরে আসলো সব কিছু নিয়ে। মায়ের কান্না থামাতে বেশ বেগ পেতে হয়েছে তার। ঘরটা পরিষ্কার দেখে আবরার খুশি হলো। আবরার চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। যার জন্য এসেছে তাকেই কোথাও দেখতে পেল না সে। আবরার ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিজের জিনিস কাবার্ডে ফাঁকা জায়গায় রাখলো। তারপর বাকি অর্ধেক জায়গায় রাখা কাপড়গুলো কয়েকটা ব্যাগে ভরে নিল। আবরার বাড়ির সবার সাথে আড্ডা দিয়েছে। সাদিয়ে এসেছিল আবরারের সাথে দেখা করতে। রাত 10টা বেজে গেছে। আবরার ঘরে বসে আছে। তার খুব রাগ হচ্ছে কারো উপর। সে রাগে মাথা নিচু করে বসে আছে। অন্যদিকে রায় মিশকার ঘরে বসে আছে। সে আবরারের ঘরে যাবে না। আনিলা বেগম অনেকক্ষণ ধরে রায়কে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করায়। রায় ভয়ে ভয়ে ধীর পায়ে ঘরে প্রবেশ করে। সিরিসোনা ঘরটাতে আজ প্রবেশ করতেই তার ভয় করছে। রায় ঘরে যেয়ে দেখলো আবরার ঘরে নেই। রায় বিছানার এক কোণে যে শুয়ে পড়তে গেল। রায় আবরার সামনাসামনি হতে চায় না। রায় বিছানাতে শুয়ে পড়বে এমন সময় একটা পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে এলো। রায় পেছনে তাকিয়ে দেখলো আবরার কঠিন চোখে তার দিকে তাকিয়ে আছে। আবরার বলল, তুমি আমার বেডে কি করছো? রায় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তো এখানেই ঘুমাই প্রতিদিন। মানে তুমি এতদিন এখানেই ঘুমিয়েছ? আবরার বলল। রায় মাথা নাড়িয়ে হাঁ বলল। আবরার চোখে একরাশ ঘৃণা থাকলেও রায়ের চোখে এক সমুদ্র ভালোবাসা। আবরার আবারও বলল, আজ থেকে আর এখানে ঘুমাতে পারবে না তুমি। মলিন কণ্ঠে রায় বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? ডিভানে ঘুমাবে তুমি। আমার ঘরে তোমার জায়গা হবে না। রায়ের ছোট মনে কষ্টগুলো দলা ফাঁকিয়ে যাচ্ছে।
রায় নিজের জায়গায় দাঁড়াতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। আবরার কথাগুলো বলে কাবাট খুললো, তারপর একটা পেপার রায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই পেপারে সাইন করে দাও। রায় বলল, এটা কিসের পেপার? আবরার কাট গলায় বলল, ডিভোর্স পেপার। তুমি এই বাড়িতে আজ 4 মাস থাকতে পারবে, তারপর তুমি চলে যাবে। আবরার কাবাট খুলে একটা প্যাকেট বের করলো, তারপর আবরার বলল, এখানে দেনমোহরের সব টাকা আছে, 4 মাস পরে চলে যাবে তুমি আমাকে মুক্তি দিয়ে। এখন পেপারে সাইন করে দাও। রায় বুক ভরা কষ্ট নিয়ে বলল, এখন সাইনটা না করলে হয় না? 4 মাস পরেই না হয় সাইনটা করবো। আবরার বলল, না, এখনই করে দাও। তোমাদের মতো মেয়েদের বিশ্বাস নেই, তোমরা ছেলেদের ভাষাতে সব করতে পারো, এখন তাড়াতাড়ি সাইন করে দাও। রায় কথা বাড়ালো না, চোখের পানি মুছে সাইন করে দিল পেপারে। রায় সাইন করতে আবরার পেপারটা নিয়ে গেল, তারপর বলল, এখন যাও ঘর থেকে। আর শোনো, তোমার জামা কাপড় আর কাবাডে রাখতে পারবে না, আমি ব্যাগে ভরে রেখেছি, ঘরের অন্য কোথাও রেখে দিও। রায় নিজের কান্না আটকে রাখলো যতটা সম্ভব, সে আবরারের সামনে দুর্বল হবে না। রায় শীতল মধ্যে চলে গেল ডিভানে একটা বালিশ আর কম্বল নিয়ে। হাড় কাঁপানো শীতের মধ্যে দাঁড়িয়ে রায় স্বচ্ছ থাই দরজায় বারবার আঘাত করছে সে। রায় দুঃখ ভরা কণ্ঠ বলল, আবরার, দয়া করে দরজাটা খুলুন, আমি বাইরে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ফ্লোরে শুয়ে থাকবো, তবু আমাকে ভেতরে যেতে দিন। আবরার, আমার কথা শুনছেন? আমি ঠান্ডা বাতাসে ঘুমোতে পারছি না, আমার মাথায় খুব ব্যথা করছে। রায়ের কথাগুলো আবরার শুনতে পারছিল, কিন্তু সে বিছানা থেকে উঠছে না। রায়ের যা ইচ্ছা হোক, তাতে তার কি? এতটা নিষ্ঠুর হবেন না, একটু দয়া করুন আমার উপর। আবরার, অত্যন্ত মাথা ব্যথার ওষুধটা দিন আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। এবার আবরার ভীষণ রাগ হলো, নিজেও ঘুমাচ্ছে না আর তাকেও ঘুমাতে দিচ্ছে না। আবরার রাগ হয়ে দরজার কাছে গেল, তারপর বলল, এভাবে চিৎকার করছো কেন? অভদ্র লোকের মতো চিৎকার করে আমার ঘুমের 12টা না বাজালে শান্তি হচ্ছিল না? আবরার, বাইরে প্রচুর ঠান্ডা বাতাস, আমি একটু ঘুমাতে পারছি না, আমার মাথাটা অনেক ব্যথা করছে, একটা ওষুধ দিন না প্লিজ। কি ভেবেছ আমি কিছু বুঝি না? সব তোমার রুমে ঘুমানোর ধান্দা, তাড়াতাড়ি ওষুধ নাও আর চলে যাও। রায় ওষুধের পাতা থেকে একটা ওষুধ দিল, তারপর আবার ডিবানে চলে গেল, কিন্তু অশ্রু জল চোখে আবরারের দিকে একবার তাকিয়েছিল। আবরার রায়ের সেই চোখ কি দেখেছিল? রায় ডিবানে যেতে আবরার আবারও দরজা আটকে দিল। একটু একটু করে রাত পার হয়ে গেল, কিন্তু রায়ের চোখে ঘুম ধরা দিল না। শেষ রাতের দিকে রায় ঘুমিয়ে গেল। এ মেয়ে আর কতক্ষণ ঘুমাবে? আবরার চিৎকার করে রায়ের ঘুম ভেঙে গেল। আমার মা বাবাকে দেখাতে চাও যে আমি তোমাকে সারা রাত বাইরে রেখেছি, তাই না? রায় আবরারের দিকে তাকিয়ে রইল ঘুম ঘুম চোখে। তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে, এখন তাড়াতাড়ি ওঠো। রায় ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে যাবে, তখন আবরার বলল, আমাদের মধ্যে যা হয়েছে তা যেন মা বাবা না জানে, বুঝেছ? রায় আবরার দিকে তাকিয়ে রইল। রায় মুখে কিছু বলতে পারল না, ভেতরটা শেষ হয়ে যাচ্ছে রায়ের, তবুও কাউকে কিছু বুঝতে দেবে না সে। কিছুক্ষণ আগে রায় নাস্তা করে বেরিয়ে গেছে মিশকার সাথে। রায় আর মিশকা যাচ্ছে। হঠাৎ রায় মিশকাকে বলল, আপু, গাড়িটি একটু থামাতে বলো না ড্রাইভার আঙ্কেলকে। কেন, কিছু লাগবে? মিশকা বলল। রায় বলল, আসলে আপু, আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি একটু পরে যাব। মিশকা রায়কে নামিয়ে দিল আর যাওয়ার সময় রায়কে সাবধানে থাকতে বলল। মিশকার গাড়ি যেতে রায় একটা রিক্সা ডেকে নিল, তারপর রওনা দিল হাসপাতালের দিকে। রায় এখন বসে আছে ডাক্তারের চেম্বারে। ডাক্তার রায়কে বলল, আপনার মাথা ব্যথা আজ কতদিন যাবৎ? আজ প্রায় 6 মাস ম্যাডাম। এতদিন মাথা ব্যথা আর আপনি এখন ডাক্তারের কাছে এসেছেন? আর কোনো উপসর্গ আছে আপনার? মাঝে মাঝে আমার জ্বর আসে রাতে, আজকাল মাথার পিছনে খুব ব্যথা করে, বেশিক্ষণ বসে থাকতে পারি না, আর 2 দিন আগে নাক থেকে রক্ত এসেছিল। আপনাকে আমি কিছু টেস্ট দিচ্ছি, ওগুলি তাড়াতাড়ি করে আমার কাছে আসবেন, একদম দেরি করবেন না। রায় চেম্বার থেকে বের হয়ে টেস্টগুলো তাড়াতাড়ি করিয়ে নিল। টেস্ট করার পর রায় আবারও কলেজের দিকে রওনা দিল। মিশকা ক্লাস থেকে বের হয়ে রায়কে না পেলে সন্দেহ করবে।
রায় সিএনজি দিয়ে তাড়াতাড়ি চলে গেল কলেজে। অপরদিকে আবরার হাজার চেয়েও গাড়ি ব্রেক করতে পারছে না। আজ বাবার অফিসে সে এসেছে। আফজাল খান আবরারকে ব্যবসার হাল ধরতে বলছে। আবরার আসার সময় নতুন গাড়ি নিয়েই অফিসে এসেছে, কিন্তু গাড়িটা ব্রেক কেন করছে না সেটাই আবরার বুঝতে পারছে না। বারবার ব্রেক করতেছিল, ব্যর্থ সে। আবরার গাড়ির সামনে হঠাৎ একটা ট্রাক চলে আসে। আবরার নিজের গাড়ি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। আবরার গাড়িটা বিরাট বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। রায়ান মিশকা কিছুক্ষণ আগে বাসায় এসেছে। রায় রুমে এসে ফ্রেশ হয়ে নিল। রায় নিচে যেতেই দেখলেন আফজাল খান কাউকে কল করছে। তার মুখে চিন্তার ছাপ। রায় আফজাল খানের পাশে বসলো, তারপর বলল, বাবা আপনাকে চিন্তিত লাগছে, কিছু কি হয়েছে? আফজাল খান হালকা হেসে বললেন, না মা, কিছু হয়নি। আপনার ফোন ধরছে না, তাই একটু চিন্তা হচ্ছে ছেলেটার জন্য। যাও খেয়ে নাও এখন। সন্ধ্যা হয়ে গেছে, আবরার ফোন ধরছে না। আফজাল খান গাড়ি নিয়ে বের হবেন এমন সময় তার মোবাইলে একটা কল আসলো। আফজাল খান ফোনের দিকে তাকিয়ে দেখলো আবরার নাম্বার থেকে কল এসেছে। তিনি সাথে সাথে কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বললেন, আমি পুলিশ অফিসার শওকত বলছি। আফজাল বললেন, এটা আমার ছেলের নাম্বার। আপনার কাছে আমার ছেলের ফোন কেন? আসলে ওনার গাড়ি ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটেছে। আপনার ছেলে এখন হাসপাতালে ভর্তি। আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হাসপাতালের ঠিকানায় চলে আসুন। আফজাল খান দেরি করলেন না। আবরার গাড়ি দুর্ঘটনার কথা নীলা বেগম শুনতেই ডুকরে কেঁদে উঠলেন। আবরার দুর্ঘটনায় রায়ের ফাইন নিচের মাটি যেন সরে গেছে। রায় আফজাল খানের কাছে কাঁদতে কাঁদতে বলল, বাবা উনি ঠিক আছেন তো? বাবা ওনার কিছু হয়নি তো? আমি জানি না মা, কিন্তু তাড়াতাড়ি এখন আমাদের হাসপাতালে যেতে হবে। আফজাল খান যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে হাসপাতালে গেল। রায় দৌড়ে গাড়ি থেকে বের হয়ে গেল। রায় রিসেপশন থেকে আবরার কেবিন নাম্বার জেনে নিল। রায় দৌড়ে কেবিনের কাছে গেল। রায়ের মনে হচ্ছে কেউ যেন তার কলিজা টেনে বের করে নিয়েছে। চোখের পানি যেন থামতে চাইছে না। রায় কাছের জানালা দিয়ে ভেতরে তাকালো। রায়ের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কেবিনের ভেতর থেকে ডাক্তার বের হতেই রায় বলল, আমার স্বামীর কী অবস্থা ডক্টর? আপনার স্বামী ভালো আছেন। মাথায় খুব একটা ব্যথা না পেলেও হাত আর পায়ে বেশ ক্ষত হয়েছে। 6 মাসের আগে ঠিক মতো হাঁটতে পারবে বলে মনে হয় না, তবে সঠিকভাবে সেবা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। জ্ঞান আসতে রাত হবে, চিন্তা করবেন না। ডাক্তার কথাগুলো বলে চলে গেল। রাত 2টা বাজে। চারিদিকে নীরবতা বিরাজমান। রায় আবরার পাশেই একটা চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে রায় ঘুমিয়ে গেছে। আবরার আস্তে আস্তে চোখ খুলতে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। আবরার ফাঁস থেকে তাকাতে রায়কে দেখতে পেল। মেয়েটার মুখটা শুকিয়ে গেছে। আবরার ইচ্ছে হলো না রায়কে ডাকতে, কিন্তু খুব পানির পিপাসায় তার গলা শুকিয়ে গেছে। আবরার রায়কে আস্তে করে ডাক দিয়ে বলল, এই শুনছো রায়? আবরার ডাক দিতে রায় তার বিধ্বস্ত চোখে তাকালো। রায় ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আপনার কিছু লাগবে? আপনার কষ্ট হচ্ছে কোথাও? ডাক্তার ডাকবো আমি? রায়কে থামিয়ে দিয়ে আবরার বলল, আমি ঠিক আছি রায়, আমার খুব পানির পিপাসা পেয়েছে, একটু পানি দেবে আমাকে? এই প্রথম আবরার রায়ের সাথে ভালো মতো কথা বলছে। রায় খুশিতে আত্মহারা হয়ে গেছে। ভালোবাসার মানুষের একটু কথা অমৃতের থেকেও উত্তম প্রেমিকের কাছে। রায় অতি ব্যস্ত হয়ে আবরার কাছে পানি নিয়ে এলো। রায় আস্তে করে আবরার মাথার নিচে হাত দিল। আবরার মাথাটা একটু উঁচু করে পানি খাইয়ে দিল। আবরার পানি খেয়ে শুয়ে রইল। তারপর বলল, মা বাবা আসেনি, তুমি এখানে কেন? রায়ের এখানে থাকাটা আবরার পছন্দ করছে না, এটা রায় বুঝতে পারলো। রায় একটা শুকনো হাসি দিয়ে বলল, ওনারা এসেছেন, বাবা আর মিশকাম বাইরে আছেন। মা আপনার এই অবস্থা দেখে অসুস্থ হয়ে গেছেন, তাই বাবা মাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আবরার আর কিছু বলল না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আবরার আর ঘুম আসছে না। রায় আবরার পাশেই বসে আছে। আবরার ঘুমাচ্ছে না, তাই রায় বলল, আপনি ঘুমাচ্ছেন না কেন? আবরার আস্তে করে বলল, আমার মাথা ব্যথা করছে, তাই ঘুম আসছে না। রায় কোনো কথা না বলে আবরারের মাথায় হাত বুলাতে লাগলো। আবরার কঠিন চোখে রায়ের দিকে তাকালো। রায় কিছু না বলে মুচকি হাসি দিল। আবরার এবার বলল, তুমি কেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ? হাত সরাও। আরও 4 মাস আমি আপনার স্ত্রী। আপনার মাথায় আমি ছাড়া আর কে হাত বুলিয়ে দেবে শুনি? 4 মাস পর না হয় আরেকটা বিয়ে করে নেবেন।
আবরার মুখ ভার করে শুয়ে রইল। সে অসুস্থ বলে রায় তাকে এই কথাগুলো বলছে, এটা আবরার বুঝলো। একবার সুস্থ হোক তারপর বুঝাবে। রায়ের নরম হাতের ফরসে আবরার ঘুমিয়ে গেল, কিন্তু রায় আর ঘুমালো না। সারা রাত আবরারকে দেখেই পার করে দিয়েছে। বেলা 11টায় আবরার ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো রায় নেই। এর মধ্যে কেবিনের ভেতর নার্স প্রবেশ করলো। নার্স আবরারকে সজাগ দেখে বলল, গুড মর্নিং মিস্টার খান। আবরার নার্সকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, গুড মর্নিং। নার্স কাজ করতে করতে বলল, আপনি খুব লাকি স্যার। আপনি লাখে একজন স্ত্রী পেয়েছেন। কাল হাসপাতালে এসে তার কি কান্না আপনার জন্য। সারা রাত আপনার কাছে বসেছিল, আমরা হাজার বলেও সরাতে পারিনি। উনি একটু আগে 1 ঘন্টার জন্য একটু বাইরে গেছেন। আপনার খেয়াল আমাকে রাখতে বলে গেছেন। আপনার রায়ের প্রতি রাগ হলো। সে অসুস্থ এটা জেনেও মেয়েটা তাকে রেখে চলে গেছে। মেয়েটা ভালো নাটক করতে পারে, সবাইকে বোঝাচ্ছে সে আমাকে ভালোবাসে, কিন্তু তাকে তো আমার কাছে ভালো কেউ চেনে না। আবরার শুয়ে আছে। এর মধ্যে রায় ভেতরে প্রবেশ করলো। আবরার আর চোখে রায়ের দিকে তাকালো। রায়ের মুখটা মলিন হয়ে আছে, মুখটা বড্ড বেশি শুকনা লাগছে। রায় অনেক কষ্টে একটু হাসলো, তারপর বলল, কেমন আছেন? শরীরটা এখন ভালো লাগছে? আসতে একটু দেরি হয়ে গেছে তাই না? আবরার শক্ত কণ্ঠে বলল, অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবার সাথে এমন একটা ভাব করছো যে আমাকে কত ভালোবাসো, কিন্তু আমি মরে গেলেও তো তোমার কিছু যায় আসে না। রায় টলমল চোখে আবরার দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি বড্ড অবুঝ আবরার। আমার সবাইও আপনাকে দিতেও আমার আপত্তি নেই, কিন্তু কি করব বলুন, ওইটাও নেই আমার কাছে খুব বেশি। আপনি আমাকে সত্যিই বুঝলেন না। রায় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তারপর কেবিন থেকে বেরিয়ে গেল চোখের পানি মুছতে মুছতে। 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আবরারকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আবরার ঘরে শুয়ে আছে। রায় স্যুপ নিয়ে ঘরে আসলো। আবরার পাশে বসে রায় বলল, এখন ওষুধ খেতে হবে। আমি স্যুপ খাইয়ে দিচ্ছি, আপনার কোনো কথা শুনবো না আমি, তাড়াতাড়ি খেয়ে নেবেন। আমার উপর হুকুম জারি করছো তুমি? তুমি কি ভেবেছ আমি অসুস্থ বলে কিছু করতে পারবো না? রায় স্যুপ ফু দিতে দিতে বলল, আপনার উপর আমি হুকুম জারি করতে চাই না, তবুও যদি আপনার মনে হয় আমি আপনাকে হুকুম করছি, তাহলে হ্যাঁ আমি হুকুম করছি। যতদিন বেঁচে আছি ততদিন না হয় হুকুম করে গেলাম, ক্ষতি কি? মরে গেলে তো আর পারবো না। হঠাৎ হয়তো একদিন দেখবেন আমি আর নেই, ওই দিন হাজার চাইলেও আর হুকুম করতে পারবো না। তাই যতদিন বেঁচে আছি ততদিন না হয় আমার মতো করেই থাকুন, ক্ষতি কি তাতে? আর তো কয়েকটা দিন মাত্র। আবরার এবার রায়ের দিকে তাকিয়ে বললে, এই মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, এখনই মরার কথা বলো কিভাবে? তোমার থেকে বয়স্ক লোক পড়ে আছে এখনো, আর তুমি মরার কথা বলছো। রায় হাসলো, তারপর আস্তে করে বলল, ওপারে যাওয়ার চিঠি যে কোনো সময় চলে আসে, আমার চিঠিও চলে এসেছে। যে কোনো সময় আমাকেও হয়তো চলে যেতে হবে। আমার যাওয়ার সময় যে ঘনিয়ে আসছে আবরার, আপনার অজানাতেই হয়তো একদিন হারিয়ে যাব কোনো এক কুয়াশার ডাকা ভরে। রায় আবরারকে খাবার খাইয়ে দিল, তারপর ওষুধ খাইয়ে দিয়ে ওড়না দিয়ে মুখ মুছে দিল। রায় ট্রেতে সব কিছু গুছিয়ে নিতে নিতে বলল, আমি 10 মিনিটের জন্য নিচে যাচ্ছি নাস্তা করতে, নাস্তা করা হয়ে গেলেই চলে আসব। রায় ট্রে নিয়ে চলে যাবে, তখন আবরার বলল, আমি অসুস্থ বলে দয়া করছো আমাকে? তুমি কি ভাবো তোমার অভিনয় আমি বুঝি না? একটা নার্সও রাখতে দিতেছ না। তোমার মতো মেয়েরা নিজের স্বার্থ ছাড়া কিছুই করে না। সেবা করার বিনিময়ে কি চাও বলো? রায় আবরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রায় কথা বলছে না। তাই আবরার বলল, কি হলো, কথা বলছো না কেন? কি চাই তোমার? রায় এবার শান্ত গলায় বলল, প্রথমত আপনাকে দয়া বা করুণা করার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়, আর আমি বেঁচে থাকতে আমার স্বামীকে অন্য মেয়ের সেবা করবে তা আমি হতে দেব না। আর হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার মতো মেয়েরা স্বার্থ ছাড়া কিছু করে না। আপনি আগে সুস্থ হন, তারপর আমি চেয়ে নেব। সবাইকে কেন বোঝাতে চাইছো তুমি আমায় ভালোবাসো? এমন একটা ভাব করছো যেন আমরা একে অপরকে খুব ভালোবাসি। কেন মিথ্যে নাটক করছো? আবরার বলল, মিথ্যে নাটক আমি করতে পারি না। আর হ্যাঁ, আপনাকে আমি ভালোবাসি। আপনার ভালোবাসার আমার দরকার নেই। আমি আপনাকে যতটুকু ভালোবাসি তাই যথেষ্ট আমার জন্য। আর যদি মনে হয় আমি অভিনয় করছি, তাহলে হ্যাঁ আমি অভিনয় করছি, কারণ ভালোবাসা আর যাই হোক আপনি বুঝবেন না। আমি মরার পর আরেকটা বিয়ে করে
খুশি হবেন আশা করি। রায় কথাগুলো বলে আর দাঁড়ালো না, চলে গেল। আবরার রায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুমিও আমাকে বুঝবে না? কেন তুমি আমাকে ঠকিয়েছ? আমার কি দোষ ছিল? অনেকক্ষণ হয়ে গেছে রায় আসছে না, 15 মিনিট পার হয়ে গেছে। এদিকে আবরার একা একা কিছু ভালো লাগছে না। আবরার খুব রাগ হচ্ছে মেয়েটার উপর। মেয়েটা ইচ্ছে করে দেরি করেছে। আবরার ভাবনা ছেদ করে রায় রুমে আসলো। রায়কে দেখে আবরার চোখ সরিয়ে নিল। রায় আবরারের দিকে তাকিয়ে বলল, রাগ করার কারণ কি মশাই? মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রেখেছেন কেন? আমি কারো উপর রাগ করিনি, আবরার বলল। তা মুখটা তো দেখেই বুঝতে পারছি। সাদি ভাই এসেছে, তার সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়েছে। রায় খেয়াল করলো আবরার মুখের রং পরিবর্তন হচ্ছে। আবরার শরীর কাঁপছে, রাগে আবরার শরীর কাঁপছে খুব করে। রায় আবরারের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার? হঠাৎ রেগে যাচ্ছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? তাহলে ক্ষমা করে দিন। আবরার রায়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে কেন এসেছো? যাও না তোমার সাদির কাছে, ওর সাথেই তো তোমার। আবরার আর কিছু বলল না, হঠাৎ থেমে গেল। রায় অস্থির কণ্ঠে বলল, আপনি কেন কি সব বলছেন? আপনার কথা আমি বুঝতে পারছি না। আর এভাবে রেগে গেলেন কেন? সাদি ভাইয়ের নাম শুনে কি হয়েছে আমাকে বলুন না। আবরার নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে খুব। আবরার নিজের চোখ বন্ধ করে নিল, তারপর কয়েকটা শ্বাস নিল। রায় আবারও বলল, কি হয়েছে বলুন না। আবরার রায়কে বলল, আমাকে এখন একা থাকতে দাও। যাও সাদির সাথে কথা বলে এসো। সাদি ভাইয়ের সাথে আমি কি বলবো? আপনি বরং একটু উঠে বসুন। রায় কথাটা বলে কাবাডার কাছে গেল, তারপর একটা সাদা কাপড় বের করলো। রায় কাপড়টা নিয়ে আবরারের কাছে গিয়ে বলল, এবার আমার কাছে আসুন। কেন, কি করবে এটা দিয়ে আগে বলো? এটা আপনার গলায় বেঁধে দেব। কেন বাঁধবে? এটা বাঁধার পরেই দেখতে পারবেন। এবার কাছে আসুন। কাপড়টা দিয়ে রায় আবরারের শরীর ঢেকে দিল, তারপর বলল, এবার একটু বসুন, আমি আসছি। রায় একটু পরে নাইফ, রেজার, শেভিং ক্রিম সহ আরও কিছু জিনিস নিয়ে ঘরে এলো। আবরার রায়ের হাতে ওইগুলো দেখে বলল, এগুলো কেন এনেছো তুমি? আপনার গোপ আর চুল কত বড় হয়েছে দেখেছেন? আপনাকে এখন চিড়িয়াখানার হনুমানের মতো লাগছে। রায় কথাটা বলে মুচকি মুচকি হাসছে। অপরদিকে আবরারের চোখ ছোট ছোট করে রায়ের দিকে তাকিয়ে বলল, কি বললে আমাকে? হনুমানের মতো দেখতে? রায় শান্ত স্বরে বলল, ভুল কি বললাম আমি? বিশ্বাস না হলে একবার আয়নায় নিজের চেহারাটা দেখিনি। রায় কথাটা বলে একটা ছোট আয়না আবরারের সামনে ধরল। আবরার আয়নার দিকে হা করে তাকিয়েছে। সত্যি তার চুল আর গোপ বেশ বড় হয়ে গেছে, কিন্তু তাই বলে এই পুচকি মেয়েটা তাকে হনুমান বলল? আবরার রাগী গলায় বলল, আমার চুল দাড়ি তোমার কাটতে হবে না। আমাকে তো হনুমানের মতো দেখতে, আমার লাগবে না গোফ চুল কাটা। আমি আমার স্বামীর চুল গোফ কেটে দেব, তাতে আপনার কি? হ্যাঁ, আর আমার স্বামীকে আমি হনুমান বলবো? আমার যা ইচ্ছে তাই বলবো। আপনি এর মাঝে কথা বলার কে? হ্যাঁ, আমার স্বামীর সেবা করার কোনো ত্রুটি আমি হতে দেবে না। এবার লক্ষ্মী ছেলের মতো বসে থাকুন। রাই আবরারে চুল আর গোফ কেটে ছোট ছোট করে দিয়েছে। আবরার সারাটা সময় রায়ের মুখের দিকেই তাকিয়েছিল, একটা কথাও আবরার বলেনি। চুল গোফ কাটার পর রায় ভেজা কাপড় দিয়ে আবরার সুন্দর শরীর করে মুছে দিল, আর আবরার শুধু রায়কে দেখছে। রায় ডয়ার থেকে একটা মলম এনে আবরারের ছোট ছোট কাটা জায়গায় লাগিয়ে দিল। আবরার রায়কে বলল, এতটা কেন করছো? এই করুণাগুলো না করলে হয় না? সাদি অপেক্ষা করছে তোমার জন্য, আমাকে নিয়ে এত অভিনয় করছো। আমার এইসব একদম ভালো লাগছে না, সত্যি বলছি, আমার সাথে অভিনয় করো না। আবরারের কথা শেষ হতেই রায় বলল, আপনাকে সাদি ভাইকে নিয়ে এত কেন মাথা ব্যথা বলুন তো? আর সাদি ভাই আমার জন্য অপেক্ষা করছে না, সে খুব ভালো করেই জানে আমি আপনার কাছে আছি। এখন আপনাকে গেঞ্জি পরতে হবে, আপনি আমার কাছে আসুন, আমি পরিয়ে দিতেছি। আবরারকে সুন্দর মতো কাপড় সরিয়ে দিল রায়। আবরার আর কোনো কথা বলল না। তারপর বিছানায় শুইয়ে দিয়ে বলল, এখন চুপচাপ শুয়ে থাকুন, আমি আসছি। আবরার বলল, কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন কোথাও যাবে না, এখানেই থাকো। রায় হাসলো আবরারের কথায়। রায় মুচকি হেসে বলল, আমি শাওয়ার নিতে যাব, আমি বাইরে কোথাও যাচ্ছি না, কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আবরার এখন নিজের কথায় নিজেরই গালে চড় মারতে ইচ্ছা করছে।
রায় নিজের ব্যাগ থেকে কাপড় বের করতে ছিল, হঠাৎ রায়ের মাথায় প্রচণ্ড রকমের ব্যথা শুরু হয়। রায়ের চোখ ঝাপসা হয়ে আসছে আস্তে আস্তে। রায় দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে যে রায় নিজের মাথায় চোখে মুখে পানি দিচ্ছে। অপরদিকে রায় কেন দৌড়ে ওয়াশরুমে গেছে এটা আবরার বুঝতে পারল না। আবরার রায়ের নাম ধরে ডেকেই চলেছে। রায় নিজের মাথা দুই হাতে চেপে ধরে আছে। নাক থেকে আবারও রক্ত আসতে আরম্ভ করেছে। রায় বেসিন থেকে পানি দিয়ে নিজের নাক পরিষ্কার করে নিল। ওপাশ থেকে আবরার রায়কে ডেকেই চলেছে। রায়ের চোখে পানি টলমল করছে। রায় চোখের পানি মুছে নিল, তারপর ওয়াশরুম থেকে বের হয়ে এলো। রায়কে দেখে আবরার বলল, ওভাবে কেন ওয়াশরুমে গেলে? আর আমি তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, তুমি কেন সাড়া দাওনি? কি হয়েছে? তোমার চোখে মুখে হঠাৎ কেন পানির ঝাপটা দিয়েছো? রায় নিজেকে স্বাভাবিক রেখে বলল, মাথাটা একটু ব্যথা করছিল, তাই পানির ঝাপটা দিয়েছি। বেশি খারাপ লাগছে তোমার? ডাক্তার ডাকতে বলবো আমি? না না, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি, আপনি শুয়ে থাকুন। রায় নিজের ব্যাগের কাছে গেল, তারপর কিছু ওষুধের পাতা বের করলো। রায় ওষুধগুলো থেকে কয়েকটা ওষুধ খেয়ে নিল। আবার আস্তে করে বলল, এটা কিসের ওষুধ তুমি খেয়েছো? আমাকে দেখাও তো। মাথা ব্যথার ওষুধ। আপনি হঠাৎ আমাকে নিয়ে এত আগ্রহ কেন প্রকাশ করছেন? আমাকে নিয়ে বেশি আগ্রহ দেখাবেন না, তাহলে কিন্তু কাঁদতে হবে। শুয়ে থাকুন। রায় কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। রায় শাওয়ার নিয়ে সোফায় শুয়ে আছে। রায় আবরারের সাথে কথা বলছে না। শরীরটা দিনকে দিন শুধু খারাপই হচ্ছে। মাথা ব্যথায় ঘাড় ছিঁড়ে যাচ্ছে রায়ের। আমার যে ক্ষুধা লেগেছে সেই খবর কি কেউ রাখে নাকি? দুপুরে যে হয়ে যাচ্ছ সেই খবর তো কেউ রাখে না। আমাকে নিয়ে ভাবার সময় কারো আছে নাকি এই বাড়িতে? বিদেশেই ভালো ছিলাম এতদিন। প্রচণ্ড মাথা ব্যথার মাঝেও রায়ের খুব হাসি পেয়েছে। আবরার রায়কে খোঁচা মেরে কথাগুলো বলছে। লোকটা কথা না বলে যে থাকতে পারছে না তা স্বীকার করবে না, উল্টো দোষ রায়কেই দিয়ে চলেছে। রায় আস্তে করে উঠে বসলো, তারপর আবরার কাছে গিয়ে বসলো। রায় মুচকি এসে বলল, আপনার খুব ক্ষুধা লেগেছে তাই না? আমি খাবার নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন। রায় বলল, এখন আর কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না, আমি পরে খাবো। আমার মাথাটা ব্যথা করছে, তুমি বরং একটু চুলগুলো টেনে দাও। আবরারকে বড্ড অচেনা লাগে রায়ের কাছে। মানুষটা আসলে কি চায় রায় বোঝে না। লোকটা এই ভালো তো এই খারাপ। রায়ের ভাবনার মাঝে আবরার বলল, কি হলো, দেবে না? রায় আবরার মাথার কাছে বসলো, তারপর আবরার চুলের ভেতর নিজের নরম হাতগুলোর স্পর্শ দিল। রায় আবরার অনেক কাছে বসে আছে। আবরার চোখ রায়ের মাঝে স্থির। ওই চোখের দিকে আবরার তাকাতে চায় না। ওই চোখে আবরার মরণ হবে যে কোনো সময়। না, আবরার কোনো বেঈমানের চোখে তাকাবে না। নিজের বেহায়া চোখকে ফিরিয়ে নিতে চেয়েও আবরার ব্যর্থ প্রতি মুহূর্তে। রায়ের গলার ডান দিকে কালচে তিলটা আবরারের চোখের নেশা সৃষ্টি করছে। রায়কে আবরার খুঁটিয়ে দেখতে চায় না, কিন্তু এই মেয়ে বড্ড ভয়ঙ্কর। দুপুর 2টা বাজে। আবরার গভীর ঘুমে তলিয়ে আছে। রায় নিচে নেমে খাবার ঘরে নিয়ে আসে। আবরার সব কিছু গুছিয়ে নিল রায়। আবরার পাশাপাশি কিছুক্ষণ তাকিয়ে থেকে রায় বলল, আপনি কেন ফিরে এলেন বলুন তো? বিশ্বাস করুন, কিছুদিন আগেও আমি আপনাকে খুব করে চাইতাম। আমি রোজ নামাজে আল্লাহর কাছে আপনাকে চাইতাম, কিন্তু এখন আর চাই না। আমি চলে যাওয়ার পর আপনি আবার বিয়ে করবেন, এই কথাটা ভাবলে বড্ড কষ্ট হয়। আপনাকে ছেড়ে কিভাবে যাব বলুন তো? আমি তো কারো মায়ায় জড়িয়ে যাচ্ছি। এই ভালোবাসা ছেড়ে আমি কিভাবে যাব? আপনি এসে আমার কাজটা যে বড্ড কঠিন করে দিলেন। আপনার নামের শিকলে আমি আটকে যাচ্ছি আবরার। 3 মাস পার হয়ে গেছে। আবরার এখন আগের থেকে সুস্থ। আবরার হাতে একটু ব্যথা আছে, এখন নিজের কাজ নিজেই করতে পারে। আবরার পা এখন অনেকটাই ভালো হয়ে গেছে, কিন্তু লাঠিতে বদ দিয়ে হাঁটতে হয়। আজ রায় আবরারকে হাসপাতালে নিয়ে গিয়েছে। ডাক্তার বলেছে আবরার আর 1 মাসের মধ্যে একেবারে সুস্থ হয়ে যাবে। রায়ের সেবার জন্য যে আবরার এত সুস্থ তা ডাক্তারও বলেছে, যদিও আবরার এর বিপরীতে কিছু বলেনি। রায় গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রায়ের মনটা খুব একটা ভালো না। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আবরার ফোনে কথা বলছে, আর রায়ের দিকে আর চোখে তাকাচ্ছে। আবরার কথা বলা শেষ করলো, কিন্তু রায় কোনো কথা বলছে না। আবরার এবার নীরবতা ভেঙে বলল, তোমার না 2 দিন ধরে জ্বর ছিল? ডাক্তারের দেওয়া ওষুধ কি খেয়েছো? রায় আবরারের দিকে না তাকিয়ে জবাব দিল, খেয়েছি।
আজকাল খুব একটা কথা বলো না তুমি। তোমার কি কিছু হয়েছে রাই? রায় একবার ঘাড় ঘুরিয়ে আবরারের দিকে তাকালো, তারপর বলল, আমার আকাশে মেঘ জমেছে আবরার। সেই মেঘ বৃষ্টি হয়ে রূপ নেবে যে কোনো সময়, আর আমি ভেসে যাব কোনো এক না ফেরার দেশে। আমার মন কিভাবে ভালো থাকবে বলুন তো? তোমার কথার কিছুই বুঝতে পারছি না। থাক, বুঝতে হবে না। কিছু কথা না হয় অজান্তেই রয়ে যাক, কিছু কথা না হয় অজান্তে একান্তই আমার হয়ে থাক। আজকাল রায় কি বলে আবরার বুঝে ওঠে না। আবরার রায়কে বুঝতে চায়, কিন্তু কোথাও একটা বাধা পায় সে। আবরার চায় না অভিমানের দেওয়াল পার করে রায়ের কাছে যেতে। আবরার আর রায় বাড়ি ফিরে এসেছে। আফজাল খান ছেলের কাছে যেয়ে বলল, ডাক্তার কি বলেছে আবরার? সব ঠিক আছে তো? আবরার বলল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। আর 1 মাস পরে আমি একেবারে ঠিক হয়ে যাব, যদি ঠিকমতো নিয়ম অনুযায়ী চলি। আনিলা বেগম রায়ের কাছে আসলেন। রায়ের কপালে চুমু দিয়ে তিনি বললেন, আমার মেয়ের জন্য আজ তুই সুস্থ। আমার মেয়েটা রাত দিন এক করে সেবা করেছে। এমন সোনার টুকরো মেয়ে যার ঘরে আছে, তার সংসারে কি কিছু হতে পারে? আল্লাহ নিজের হাতে এমন হীরার টুকরা আমার কাছে দিয়েছে। আবরার ফুফু কটাক্ষ করে বলল, আনিলা, এতটাও প্রশংসা করো না এই মেয়ের সংসারের অলক্ষী। দেখলে না, আবরার আসতে না আসতেই দুর্ঘটনা ঘটল। ঘরে কাল সাফ রাখছো তুমি। আবরার বেশ বিরক্ত হয়ে বলল, উফ ফুফু, বাজে কথা বলো না তো। এইসব কথা শুনতে একদম ভালো লাগে না আমার। রায়, আমি ঘরে যাব। আমার হাতটা ধরো একটু। রায় আবরারকে ধরে ঘরে নিয়ে গেল। তারপর আবরারকে ফ্রেশ হতে সাহায্য করলো। আবরার চুল নিজের হাতে মুছে দিল রায়। তারপর আবরারকে টি শার্ট পরিয়ে দিল আর চুল আঁচড়ে দিল। আবরারকে ফ্রেশ করে দিয়ে রায় নিজেও ফ্রেশ হয়ে আসলো। রায় ডিবানে দাঁড়িয়ে চুল মুছে নিল, আর আবরার জানালা দিয়ে রায়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। খুব একটা কথা বলে না, মাঝে মাঝে একা কিছু একটা ভাবে। অনেক সময় আবরার ডাক দিলে কেঁপে ওঠে। রায়ের চোখ হঠাৎ জানালার দিকে পড়তেই দেখলো আবরার তার দিকে তাকিয়ে আছে। আবরার নিজের চোখ ফিরিয়ে নিল। দুপুর 2টা বাজে। রায় খাবার ঘরে নিয়ে এসেছে। রায় আবরারের খাবার দিল। আজকাল নিজের হাতে খেতে একদম ভালো লাগে না আবরারের। এতদিন রায় খাইয়ে দিত। মেয়েটা খুব সুন্দর করে তাকে খাইয়ে দিত। মাঝে মাঝে রায়ের হাত তার ঠোঁট স্পর্শ করলেই সে কেঁপে উঠত। কয়েকবার ইচ্ছে করে রায়ের হাতে কামড় দিয়েছে আবরার, কিন্তু রায় কিছু বলেনি তাকে। মাঝে মাঝে ইচ্ছে করে ঝালাতে ভালোই লাগে তার, কিন্তু এখন নিজের হাতেই তাকে খেতে রায় আর খাইয়ে দেয় না। আবরার খাচ্ছে না, তাই রায় বলল, কি হলো, আপনি খাবেন না? আবরার আর চোখে একবার রায়ের দিকে তাকিয়ে জবাব দিল, আমার খেতে ইচ্ছে করছে না। আপনার তো ওষুধ খেতে হবে, আপনি কি অন্য কিছু খাবেন? রায় বলল। আবার আস্তে করে বলল, তুমি খাইয়ে দাও, নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। রায় হাসলো। আবরারের প্লেট নিজের হাতে নিয়ে নিল। কয়েক মাস আগেও যে রায়কে দেখতে পারত না, সেই মানুষ এখন রায়ের হাতে খাওয়ার জন্য বাহানা করছে। কিন্তু আর কতদিন? রায় আবরারকে খাইয়ে দিচ্ছে নিজের মতো করে, আর আবরার খেয়েই যাচ্ছে। রায়কে চমকে দিয়ে আবরার হঠাৎ বলল, তোমার হাতটা অনেক নরম, কি দাও হাতে? রায় আবরারের দিকে তাকিয়েই আছে, কোনো কথা বলছে না। আবরার আবারও বলল, কি হলো, কিছু বলছো না যে? আপনি কি করে জানলেন আমার হাত নরম? আপনি তো কখনো আমার হাতও ওইভাবে ধরেননি। আবরার রায়ের অনেকটা কাছেই চলে আসলো। তারপর আস্তে করে বলল, ওই হাতের একটুখানি স্পর্শই বলে দেয় তা কেমন। রায় আবরার থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। তারপর আবার আবরারকে খাইয়ে দিতে লাগলো, আর নিজেও খেয়ে নিল। আর আবরার সে তো রায়কে দেখেই চলেছে, যেই দেখার কোনো শেষ নেই, যেই দেখায় এক জীবনের শেষ হওয়ার নয়। পাখিরা নিজেদের বাসায় ফিরে গেছে। সন্ধ্যা শেষ হয়ে রাতের গভীরতা বাড়ছে পাল্লা দিয়ে। মিশকা কথা বলছে নিজের একান্ত মানুষটার সাথে। মিশকা বলল, তোমার সাথে সেই কবে দেখা হয়েছে? সারাদিন শুধু কাজ আর কাজ, ভালো লাগে না আমার। তুমি কবে আসবে আমাদের বাসায়? ওপাশ থেকে জবাব দিয়ে বলল, আরে বাবা, কাজের অনেক প্রেশার, চিন্তা করো না, আমি 2 দিন পর যাব। ঘড়িতে দেখেছো কয়টা বাজে? এখন ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, ঠিক আছে ভাই? বাই, লাভ ইউ। অপরদিকে রায় আবরারকে বিছানা করে শুইয়ে দিল। আবরার মাথায় হাত বুলিয়ে দিল পরম যত্নে।
রায়ের হাত নেশার মতো আবরারের ওপর কাজ করে। হাত বুলিয়ে দিলে ঘুমিয়ে যায় সে। রায় যখন দেখল আবরার ঘুমিয়ে গেছে, তখন রায় আবরার খুব করে কাছে চলে গেল। রায় আবরারের কপালে নিজে ঠোঁটের স্পর্শ দিল। রায়ের চোখে পানি। রায় আবরারের মুখটা নিজের 2 হাতে বন্দি করে বলল, জানেন আবরার, আপনার দুর্ঘটনা হওয়ার পর যতটা আমি কষ্ট পেয়েছি তার থেকেও বেশি খুশি হয়েছি। কেন খুশি হয়েছি জানেন আপনি? যখন দেখলাম জীবনের শেষ মুহূর্তে আমি আপনার এত কাছে, তখন আল্লাহকে 1000 ধন্যবাদ দিয়েছি। আমি কি করে অন্য মেয়ে আপনার সেবায় রাখতাম বলুন তো? এই যে আমি আপনার এত কাছে থাকতে পারি প্রতি মুহূর্তে, এই যে আমি আপনাকে ছুঁয়ে দিতে পারি, জীবনের শেষ সময় দাঁড়িয়ে, এগুলো আমার কাছে আল্লাহর দেওয়া সেরা উপহার মনে হয়। আপনার কি মনে হয় আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিতে এসেছি? একদম না। আমি আপনার এই চুলে হাত বুলাতে এসেছি, আপনাকে একদম কাছ থেকে দেখতে এসেছি। আচ্ছা, আপনি কি ভুলে যাবেন আমায়? আমি যেই দিন থাকবো না ওই দিন মনে করবেন আমাকে, নাকি আপনিও ভুলে যাবেন সবার মতো? রায় আর কথা বলতে পারছে না, কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। রাত 2টা সুই আবরার হঠাৎ ঘুম ভেঙে গেছে। মূলত আবরার খুব ঠান্ডা লাগছিল, আর এতেই তার ঘুম ভেঙে গেছে। আবরার চোখ খুলতে সোফার দিকে তাকালো, কিন্তু সোফা খালি। রায় তো ওখানেই ঘুমায়। রায়কে কয়েকবার আবরার ইশারা ইঙ্গিতে বিছানায় শুতে বলেছিল, কিন্তু রায় তার ইশারা বুঝেনি। আবরার আশেপাশে তাকালো, কিন্তু রায়কে দেখতে পেল না। ডিবানের দরজা খোলা, তাই আবরার উঠে দাঁড়ালো। তারপর লাঠিতে বর দিয়ে আস্তে আস্তে ডিবানের দিকে পা বাড়ালো। ডিবানের চারিদিকে তাকাতে এক কোণে আবরার চোখ থমকে গেল। একটু দূরে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। দমকা হয় তার খোলা চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। হ্যাঁ, একটু দূরে রায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি উপরের দিকে। আবরার নিঃশব্দে রায়ের পেছনে দাঁড়ালো। আবরার দাঁড়াতে রায় বলে উঠে, এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছেন আপনি আবরার? আবরার চমকে উঠল, কারণ সে এতটাই আস্তে হেঁটে রায়ের কাছে এসেছে যে কোনো শব্দই হয়নি। রায় কিভাবে বুঝলো তার উপস্থিতি? আবরার চিন্তার মাঝে রায় আবারও বলল, কিভাবে আপনার উপস্থিতি বুঝলাম তাই ভাবছেন, তাই না? আপনার মনের কথাও আমি পড়তে পারি আবরার, আপনার চোখের ভাষাও আমি বুঝি, আপনার না বলা সকল কথা বুঝি, আর আপনার উপস্থিতি বুঝবো না এটা কি করে হয় বলুন তো? কিন্তু বিশ্বাস করুন, তবু আমার আর কিছু করার নেই। তুমি সত্যিই কি আমার মনের কথা বুঝতে পারো? আবরার বলল। রায় হাসল। আবরার রায়ের পাশে যেয়ে দাঁড়ালো, তারপর বলল, এত রাতে এখানে কি করছো তুমি? না ঘুমিয়ে এখানে কেন দাঁড়িয়ে আছো? নিজের ভবিষ্যৎ বাসস্থানকে দেখছি খুব কাছ থেকে। রায় বলল, কি সব বলছো তুমি? আমি কি বলছি আর তুমি কি বলছো? রায় আঙ্গুলের ইশারা করলো বাগানের দিকে, তারপর বলল, আবরার, আপনাদের বাগানের ওই রক্ত জবার গাছটা দেখেছেন? ওই জায়গাটা আমার বড্ড ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? আপনি যখন নিজের প্রেয়সীকে নিয়ে এখানে চন্দ্রবিলাস করবেন, তখন আমি ওখান থেকে দেখব। সময় পেলেই যখন আপনি এখানে দাঁড়াবেন, তখন আমি খুব সহজেই আপনাকে দেখব। আবরার রায়ের দিকে তাকিয়ে বলল, মাথাটা কি গেছে নাকি আরও বাকি আছে? কি সব উল্টাপাল্টা বলছো? তখন থেকে রায়ের চোখ থেকে পানি চিকচিক করছে। রায় আবরারের দিকে না তাকিয়ে বলল, আপনি 3 মাস আগে একটা কথা বলেছিলেন, মনে আছে? কি বলেছিলাম মনে নেই? আবরার বলল, আপনি বলেছিলেন আমি কেন আপনার সেবা করছি, আপনার সেবা করার বদলে আমার কি চাই, তাই না? ও হ্যাঁ, মনে পড়েছে। আজকে যদি চাই তাহলে দেবেন আমি যা চাইব? মানা করতে কিন্তু পারবেন না, আপনি যা চাইব তাই দিবেন। আবরার মনটা খারাপ হয়ে গেছে। রায় নিজের স্বার্থ তার সেবা করেছে। আবরার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ দেব। কি চাই তোমার, বলো আমাকে। কাল আপনার পছন্দ মতো একটা শাড়ি এনে দেবেন আমাকে, পছন্দ মতো ছুরি এনে দেবেন, টকটকে লাল আওতা এনে দেবেন, তারপর নিজের হাতে কাল সাজিয়ে দেবেন। তারপর আমি যেখানে বলবো সেখানে নিয়ে যাবেন, আর আপনাকেও আমার পছন্দ মতো পোশাক পরতে হবে। কিন্তু আবরার ভেবেছিল রায় হয়তো ভারী গাড়ি কিছু চাইবে, কিন্তু এই মেয়ের মাথা মনে হয় গেছে, কি সব জিনিস চাইছে। ভাবনার মাঝে রায় আবারও বলল, বাড়ি গাড়ি কেন চাইতাম না? তাই ভাবছেন তো? ওই সব বাড়ি গাড়ি আমার কাছে এখন মূল্যহীন। আমার কাছে সব ধরনের বিলাসিতা এখন মূল্যহীন।
এগুলো দিয়ে এখন আর আমার কাছে কিছুই হবে না। ঘরে চলুন, ঘুমাবেন, আর আমার বলা জিনিসগুলো কাল নিয়ে আসবেন। মনে করেন এগুলো আমার শেষ চাওয়া আপনার থেকে, তাই দয়া করে ভুলে যাবেন না। পরের দিন সকাল 10টা বাজে রায় নিজের ঘর পরিষ্কার করছে। আপনার গাড়ি নিয়ে কিছুক্ষণ আগে বেরিয়েছে। রায় কাজ করছিল, হঠাৎ পেছন থেকে মিশকে এসে জড়িয়ে ধরল। রায় পেছনে তাকিয়ে হেসে দিল, তারপর বলল, আজ বেশি খুশি খুশি লাগছে তোমাকে? কি হয়েছে? মিশকা মাথা নিচু করে বলল, ও নাকি খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। রায় খুশিতে মুখ চেপে ধরল, তারপর বলল, কবে আসবে? কিছুদিনের মধ্যেই আসবে বলেছে। তোমার ভাই তো এগুলোর কিছুই জানে না, তাকে কবে জানাবে? সময় হলেই জানাবো। হঠাৎ আনিলা বেগম রায়ের নাম ধরে ডাকতেই রায় বলল, আপু, মা ডাকছে, আমি বরং মায়ের কাছে যাই। রায় দৌড়ে আনিলা বেগমের কাছে গেল। রায়কে দেখে তিনি বললেন, সারাদিন কোথায় থাকিস? হ্যাঁ, সকালে তুই কিছুই খাসনি, তাড়াতাড়ি খেয়ে নে। চোখের নিচে কালো দাগ পড়েছে, খেয়াল করেছিস? দিন দিন চেহারার কি হাল করছিস? তাড়াতাড়ি খা, নইলে খাবি এক চর। রায় আনিলা বেগমের গলা জড়িয়ে ধরল, তারপর বলল, রাগ কেন করছো মা? আমি তো তোমারই মেয়ে, আমার না খেতে ইচ্ছে করছে না? রায়ের এমন কথায় আনিলা বেগম গরম ছড়ে তাকালেন, তারপর হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। খাবার বেড়ে নিজের হাতে রায়কে খাইয়ে দিল। রায়ও আর না করতে পারল না। এই দুনিয়াতে হয়তো মায়েদের ভালোবাসাটাই খাঁটি হয়, যেই ভালোবাসা কখনো উপেক্ষা করা যায় না, যে ভালোবাসায় রাগ থাকলেও 1000 গুণ বেশি মমতা থাকে। আবরার বাড়িতে এলো দুপুর 12টার দিকে। আবরার ঘরে এসে রায়কে পড়ার টেবিলে দেখলো। রায় বই পড়ছে। আবরারকে দেখে রায় উঠে দাঁড়ালো, তারপর আবরার কাছে গেল। আবরার হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে নিল। আবরারকে সোফায় বসিয়ে রায় বাইরে চলে গেল। রায় কিছুক্ষণ পরে ঘরে এলো। রায় নিজের হাতে এক গ্লাস লেবুর শরবত নিয়ে এলো। রায়ের হাতে শরবত দেখে আবরার ঠোঁটে হাসি ফুটল। মেয়েটাকে তার কিছুই বলতে হয় না, তার না বলা সব কিছু বুঝে ফেলে। শরীরটা অনেক ক্লান্ত লাগতেছিল আবরার, তাই রায় গ্লাস এগিয়ে দিতে আবরার হাত বাড়ালো গ্লাসের দিকে। আবরার ফ্রেশ হয়ে রুমে এলো। রায়কে শপিং করে আনা কোনো কিছু আবরার দেখতে দেয়নি। রায়ের জন্য কিছুক্ষণ আগে রাগও করেছে। আয়নাতে আবরার রায়ের প্রতিবিম্ব দেখছে। সোনালি পাড়ের সাদা শাড়ি, 2 হাতে সাদা চুড়ি, খোপা করা চুলে রজনীগন্ধার মালা, মায়াবী চোখে গাঢ় কাজলের ছোঁয়ায় তার বিয়ে করা বউকে হুরপরির মতো লাগছে। কোনো মেয়ে কি সত্যি এত সুন্দর হয়? সত্যি বলতে ভালোবাসার মানুষগুলোই সর্বদাই সুন্দর। সাধারণ জিনিসেও তারা প্রেয়সীর দেখা শ্রেষ্ঠ সুন্দরী হয়ে ওঠে। প্রেমিকের একটু স্পর্শ প্রেমিকদের মনে মাতাল হাওয়া সঞ্চারণ করতে সক্ষম। তাই প্রেমিকাদের থেকে সাবধান, নয়তো যে কেউ ঘায়েল হতে পারেন প্রতি মুহূর্তে তাদের চোখের অতল গভীরে। আবরার রায়কে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল দুপুরের একটু পরে। বাড়ির কেউ এই নিয়ে কোনো কথাই বলেনি। বিয়ের পর দুজনেই প্রথম কোথাও যাচ্ছে। আবরার মা আবার বাবাও বেশ খুশি হয়েছে। আবরার গাড়ি চালাচ্ছে, খোলা জানালা দিয়ে বাতাস গাড়িতে প্রবেশ করছে। চারিদিকে বসন্ত ছোঁয়া লেগেছে, প্রকৃতি নিজের মতো সেজে উঠেছে। রায় বারবার তার জীবনের বসন্তকে দেখে চলেছে। আবরার রায়ের জীবনে বসন্তের মতো, যাকে ছোঁয়া যায় না চাইলে, কিন্তু তার আগমনে জীবন সেজে ওঠে প্রকৃতির মতোই। আবরার দিকে একবার তাকালো রায়, তারপর মুখ ঘুরিয়ে নিল। জানালার কাছে মুখ নিয়ে চোখ বন্ধ করে দিল রায়। প্রকৃতিতে খুব সুন্দর করে উপভোগ করছে রায়। বাতাসের মাঝে অক্সিজেনের অভাব নেই, কিন্তু এখানে তার জন্য সামান্যই আছে। হঠাৎ একদিন তার শ্বাস বন্ধ হয়ে যাবে, চাইলে তার প্রকৃতিতে উপভোগ করা যাবে না, চাইলে আর নিজেকে নানা রঙেও রাঙিয়ে তোলা যাবে না। নিঃশ্বাস বন্ধ হলে ওই সাদা কাপড়টাই সবাই পরিয়ে দেবে। মুসলিম হলে মাটির ঘরে রেখে আসবে প্রিয়জনেরা, আর হিন্দু হলে আম কাঠের চিতায় দাহ করা হবে, আর খ্রিস্টান হলে কফিনে করে মাটি চাপা দেবে। জীবনটা বড়ই অদ্ভুত, যেখানে সেকেন্ডের ভরসা নেই, অথচ আমরা সবাই আজ রূপ, টাকা পয়সার মোহে পড়ে আছি। দুনিয়ার চাকচিক্য দেখে ভুলেই গেছি যে একদিন ওপারে চলে যেতে হবে, একদিন সবাইকে ছেড়ে আপন ঠিকানায় চলে যেতে হবে, হয়তো 2 দিন আগে, নয়তো 2 দিন পরে।
গাড়ি থেমে গেছে। রায়ের বলা কথা মতো তুরাগ নদীর পাড়ে আবরার গাড়ি থামিয়েছে। নদীর পাড়ে গাঢ় সবুজ ঘাস, নদীর পানির কলকল আওয়াজ আসছে। নদীর পাড়ে একটা শুকনা গাছ, গাছটার একটা ডাল দুইটা ছুরি ফাঁকি বসে আছে। রায় সেই দিকে তাকিয়ে হাসলো। রায় নিজের পায়ের জুতো খুলে ফেললো। আবরার রায়ের দিকে তাকিয়ে বলল, জুতো কেন খুললে তুমি? রায় বলল, এই কোমল গাছে একবার নিজের পা ছুঁয়ে দেখুন, দেখবেন একরাশ স্নিগ্ধতা আপনার মনকে ছুঁয়ে দেবে। আবরার নিজের পায়ের জুতো খুলে ফেললো। তারপর রায়ের একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে নিল। কোমল গাছে একটা পা ফেলে চলতে লাগলো। বাতাসে সে রায়ের আঁচল উড়িয়ে নিতে চায়। আবরার ঘন চুলগুলো এলোমেলো হয়ে গেছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়েছে আবরার। হঠাৎ রায় আবরার হাত ছেড়ে দিল। তারপর একটু সামনে হেঁটে গেল। রায় কিছু বন্য ফুল তুলে নিল। আবরার রায়কে দেখেই চলেছে। মেয়েটা কখন কি করে আবরার বুঝতেই পারে না। আবরার যে পাঞ্জাবিটা পরে আছে সেটাও রায়ের দেওয়া। আবরার দেখলো রায় তার দিকে আসছে। রায় আবরারের কাছে এসে দাঁড়ালো। তারপর এক মুঠো বন্য ফুল আবরারকে দিয়ে বলল, আপনার জন্য এগুলো। এর দাম হয়তো খুবই কম, কিন্তু বিশ্বাস করুন এর সৌন্দর্য এতটাই প্রখর যে কবিও বাসা হারিয়ে ফেলবে। আপনার ফুলগুলো হাতে নিল। তারপর একটা গভীর শ্বাস নিয়ে তার ঘ্রাণ নিল। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য বিদায় নেবে। নদীর স্বচ্ছ পানিতে পা ধুলিয়ে বসে আছে আবরার আর রায়। রায় আবরারের কাঁধে মাথা দিয়ে রেখেছে। দুজনেই গোধূলি বেলা দেখছে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু তার কিরণ প্রেমিকার মনে ভালোবাসার এক সুন্দর সন্ধি তৈরি করেছে। আবরার রায়ের দিকে তাকালো। রায়ের মুখটা বড্ড মায়াবী লাগছে তার কাছে। রায় নিজেও চোখ তুলে আবরারের দিকে তাকালো। তারপর বলল, এভাবে তাকিয়েছেন কেন? আবরার হাসলো। তারপর মাথা নেড়ে বলল, কিছু না। রায় মুচকি এসে বলল, সময়টা সুন্দর না? এভাবে সারা জীবনও থাকা যায়। রায় কবি কণ্ঠে বলতে লাগলো, সময় থামিয়া যাক, প্রকৃতি শান্ত থাক, তোমার আমার প্রেম গাথা এমনই রহিয়া যাক। জানি তাহা শুধুই স্বপন আমার, মিথ্যা মোহের সঙ্গে তুমি থাকিবে আর কতদিন। দুদিন পরেই ছুটি নেব জীবন সংসারের আমি, কিছুটা সময় তোমার আমার, এটাই যেন অনেক। তবুও বলিব, সময় পেলে আবার আসিব ফিরে। রায় থেমে গেল। আবরার ঘাড় ঘুরিয়ে রায়ের দিকে তাকালো। তারপর বলল, বেশ ভালো কবিতাটা বলো তুমি, কিন্তু কয়েকটা লাইনের পরে আর বুঝতে পারিনি। না মানে অর্থ যেটা আসে তার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই। রায় হাসলো। তারপর বলল, সন্ধ্যা পার হয়ে গেছে, এবার উঠুন, বাড়ি যেতে হবে। আবরার আর রায় উঠে দাঁড়ালো। তারপর আবারও হাতে জুতো নিয়ে হাঁটা দিল। আবরার কিছু দূর যে থেমে গেল। আবরারকে থামতে দেখে রায় বলল, কি হলো, থামলেন যে? চলুন। রায়ের কথায় আবরার পাত্তা দিল না। নরম ঘাসের উপর শুয়ে পড়ল। আবরার নিজের মাথার নিচে একটা হাত দিল, আরেকটা হাত ঘাসের উপর রেখে বলল, শুয়ে পড়ো রায়। রায় কথা বাড়ালো না। জীবনের শেষ সময় যদি ভালোবাসার মানুষের একটু কাছে থাকা যায় তাহলে ক্ষতি কি? রায় আবরার হাতে মাথা রেখে শুয়ে পড়ল। রায়ের খোপার ফুলের ঘ্রাণ আর নীরব পরিবেশ আবরার সহ্য করতে পারছে না। নিষিদ্ধ চাহিদা হানা দিচ্ছে প্রেমিক হৃদয়ে। আবরার আকাশের দিকে তাকিয়ে রইল। রায় আবরার দৃষ্টি অনুসরণ করে বলল, কি দেখছেন আপনি? হাজার তারার ভিতরে একটা উজ্জ্বল তারার খোঁজ করছি, কিন্তু পাচ্ছি না। রায় মলিন কণ্ঠে জবাব দিল, যেখানে আমার আঁখি বন্ধ হবে সেই নিশীথ আকাশে তাকিও, হাজার তারার ভিড়ে তোমার তারাটাও খুঁজে নিও। যেই তারাটা তোমার জন্য হাসিবে তাহারে দেখিয়ে তুমি কাঁদিবে। আবরার রায়ের ওপরে আধশোয়া হয়ে বলল, এত কঠিন করে কেন কথা বলো? সোজা করে বলতে পারো না? রায় বলল, এবার বাড়ি চলুন মশাই। চলবে। তো ভিউয়ার্স, এটা গল্পটার প্রথম পার্ট। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা আসলে অনেক অনেক সুন্দর। গল্পটার আর এক পর্ব আছে, খুব শীঘ্রই দেওয়া হবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।